আলিপুরদুয়ারের পাশাপাশি ঝাড়গ্রাম, সেখানেও দাতালের দাপাদাপি, থমকে যায় গাড়ি চলাচল। ঝাড়গ্রামের বেলতলার কাছে জাতীয় সড়কে হাতির হানা, পরে জাতীয় সড়ক পেরিয়ে জঙ্গলে ফেরত যায় হাতির দল। খাবারের খোঁজে লোকালয় বারবার হাতির হানায় স্বভাবতই আতঙ্কিত বাসিন্দারা। জাতীয় সড়কে হাতি জ্যাম। আলিপুরদুয়ারে জাতীয় সড়কে বুনো দাঁতাল, 31 নম্বর জাতীয় সড়কে বুনো দাঁতাল আর সেই বুনো হাতির ছবি তোলার হিড়িক পড়ে গেল, আর যার জেরে দীর্ঘ যানজট জাতীয় সড়কে। জাতীয় সড়কে হাতি জ্যাম, বুনো দাঁতালকে দেখতে জাতীয় সড়কের ওপর লোকজন নেমে পড়লেন কার্যত, গাড়ি থেকে, কেউ বাস থেকে, এবং সেই ছবি তোলার জন্য হিড়িক পড়ে গেল। তার জেরেই দীর্ঘ যানজট জাতীয় সড়ক। 31 নম্বর জাতীয় সড়কে বুনো দাঁতাল, আলিপুরদুয়ারে বুনো হাতির ছবি তোলার হিড়িক। প্রায় 1 ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে হাতি, আর সড়কের দুপাশে গাড়ির লম্বা লাইন, আটকে রয়েছে বহু মানুষ। মহেশতলা স্বাস্থ্য কেন্দ্র, এই স্বাস্থ্য কেন্দ্রে সন্ধে নামলেই দেদার মদ জুয়ার আসর। চক কৃষ্ণনগর মন্ডলপাড়ার স্বাস্থ্য কেন্দ্রের এমনই বেহাল দশা। ছবি দেখুন, এই ছবিটা দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে এই ঘটনা বা এই ছবিটা আজকের একদিনের নয়, মানে অর্থাৎ এই বেহাল দশাটা একদিনের নয়। মহেশতলা স্বাস্থ্য কেন্দ্র, সামনে জল জমে রয়েছে এবং সন্ধে নামলেই সেখানে মদ জুয়ার আসর। দেখছেন সেখানে মদের বোতল পড়ে রয়েছে। ভগ্নপ্রায় স্বাস্থ্যকেন্দ্র লাগোয়া রাস্তায় জমা জলের যন্ত্রণা, নজরদারির অভাব তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আরো বিস্তারিত জানাবে আমার সঙ্গে রয়েছে সহকর্মী সমীর। সমীর, ছবিটা দেখেই মনে হচ্ছে যে মহেশতলা স্বাস্থ্যকেন্দ্র, সেখানে একেবারে অস্বাস্থ্য পরিবেশ, কিন্তু এটা তো 1-2 দিনের ঘটনা নয়, এটা তো বহুদিনকারই নজরদারির অভাব। কেন এই পরিস্থিতি? দেখো প্রিয়াঙ্কা, এই ঘটনা যেটা একদম বলেছো ঠিক, এটা আজকের ঘটনা নয়, কালকের ঘটনা নয়, দীর্ঘদিনের ঘটনা। এই দীর্ঘদিনের ঘটনা, এই যে স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে যে মন্ডলপাড়া স্বাস্থ্য দক্ষিণ 24 পরগনা মহেশতলা পৌরসভা 24 নম্বর ওয়ার্ডে মন্ডলপাড়ায় যে স্বাস্থ্য কেন্দ্র আছে, সেই স্বাস্থ্য কেন্দ্রের ভেতরেই মদ্যপান করে সন্ধে নামলেই, এবং মদ খাওয়া, জুয়া খেলা সবই ওইখানে হয় কোনো অন্ধকার নামার পরেই। এবং যে নার্সরা আছে, যারা কর্মীরা আছে, তারা সকালবেলা এসে নিজেরাই ঝাড় দিয়ে নিজেরাই পরিষ্কার করে এই স্বাস্থ্য কেন্দ্রে। সঙ্গে থাকো, স্থানীয় কাউন্সিলর কি বলছে একবার শোনাই দর্শকদের। লোকাল ছেলেরাই আছে ওখানে বসে আড্ডা মারছে, মদ খাচ্ছে, জুয়া খেলছে। আমরা বহুবার বলেছি, মানুষকে বলেছি, বুঝিয়েছি, পুলিশ প্রশাসনের লোকও গেছে, কিন্তু যদি লোকাল ছেলে এরকম করে, লোক যদি প্রতিবাদ না করে, আমার পক্ষে তো রাত্রিবেলা ওখানে গিয়ে সম্ভব না প্রতিবাদ করা। লোকাল ছেলেরা এসব করছে, বাইরে কেউ আসছে না, এটা ভেঙে আছে। আমিও বহুবার বলেছি, যেহেতু ওইখানকার পরিবেশের খারাপ বলে কারোর ইন্টারেস্ট না যে এই কাজগুলো করা, কারণ সত্যি ওখানকার অবস্থা খুব খারাপ। সমীর রয়েছে, সমীর, স্থানীয় কাউন্সিলরের বক্তব্য শুনলাম, তিনি বলছেন সত্যি ওখানকার অবস্থা খুব খারাপ। একই সঙ্গে তিনি স্থানীয় বাসিন্দাদের ওপর দায় চাপালেন, দোষারোপ করছেন। একজন জনপ্রতিনিধি হয়ে তিনি স্থানীয় বাসিন্দা, তাদের অভাব অভিযোগ না দেখে, না বুঝে তা পাল্টা দোষারোপ কেন করছেন? দেখো, দোষারোপ করার কারণটা একটাই হচ্ছে যে কাউন্সিলর ভোটে জেতার পরে একবারও ওইখানে যায়নি। তারপরে পুলিশ খালি দোষ চাপিয়ে দেয়, মানে কাউন্সিলর চাপিয়ে দেয় ওদের ঘাড়ে, এবং কাউন্সিলর মাঝে মাঝেই বলে আমি প্রশাসনকে বলেছি। পুলিশ নজরদারি তো ওখানে নেই, আর মহেশতলা পুলিশ নজরদারি ওখানে অন্য কোনো জায়গায় একটা ছোট ঘটনা হলে ছুটে চলে যায়। এখানে এত বড় একটা স্বাস্থ্য কেন্দ্র, সেই স্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। ওখানে দুষ্কৃতীদের আনাগোনা আছে, মদ খাওয়া, জুয়া খেলা সবই ওইখানে হচ্ছে। তারপরেও কোনো প্রশাসনের কোনো হেলদোল নেই। এখন কারোর ঘাড়ে চাপিয়ে দিতে পারলেই বেঁচে যায়। এখন নতুন করে ওটা আবার
ভেঙে তৈরি করা হবে বলে আশ্বাস দিয়েছে। বলছে এখন যেহেতু স্বাস্থ্য কেন্দ্র ছিল এখনো আছে এবং ওইখানের পরিস্থিতি খুবই খারাপ আছে এবং আমরা পরিকল্পনা করছি ওইটা আবার নতুন করে কি করে করা যায়, এখন নতুন ভাবনা চলছে। কতদিনে সেই বেহাল দশা অর্থাৎ যে অস্বাস্থ্য পরিবেশ রয়েছে মহেশতলা স্বাস্থ্য কেন্দ্রে, কবে আবার সেই স্বাস্থ্যকর পরিবেশ হয়ে ওঠে এই স্বাস্থ্য কেন্দ্র, নজর থাকবে। যেই থেকে মানে হসপিটালটা হয়েছে সেই থেকেই বন্ধ আছে। কোনো পোলিও দিদি বলো কোনো ডাক্তার বলো এখনো পর্যন্ত আসে না বা দেখিনি। হ্যাঁ, অনেক দূরে হসপিটাল যেতেই হবে, বাদ দিয়ে কী করবো? কাছের গোড়ায় থেকেও আমাদের নিরুপায়, কিছু করার নেই, দূরে অনেক দূরে যেতেই হবে। কাঁচ ভেঙে চলে যাচ্ছে, জানলা জাং খেয়ে গেছে, দরজা ভেঙে যাচ্ছে। কতদিন ধরে হয়ে আছে? হ্যাঁ, প্রায় এই মানে 10-15 বছর। মদ টদেরও তো এখানে দেখা যাচ্ছে বোতল টোতল পড়ে। হ্যাঁ, নেশা পানি করে। পড়ে থাকলে তো যা হবার তাই হয়। কেউ পড়ে আছে, কেউ বললে ওলানি, পড়ে থাকলে তো হবেই। মদের বোতল নিয়ে জল খাচ্ছি, জলের বোতল, মদের বোতল, গ্লাস, এমনকি ছেঁড়া যত রকমের আমাদের ওষুধপত্র সব পড়ে আছে, আমরা নিজেরা এসে গুছিয়েছি। এখানে বমি করা হাসপাতালের মধ্যে? হাসপাতালের মধ্যেই। কোনো নিরাপত্তা রক্ষী? না, এই তো অবস্থা, পুরো ভেঙে সব করেছে। কোনো প্রশাসনিক ব্যবস্থা কিছুই নেই, আপনাদেরই কোনো সহায়তা? সিকিউরিটি নেই, আমরাই নিজেরাই সব পরিষ্কার করলাম। মানে এইভাবেই চলতেই থাকে? এইভাবেই চলে। পেশেন্ট আছে? হ্যাঁ, পেশেন্ট আসে, ডাক্তারবাবু আসেন, পেশেন্ট আসেন। আমরা অর্থাৎ নিউজ 18 বাংলা প্রতিদিন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা তুলে ধরি আপনাদের সামনে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, সমস্যার সমাধান করার চেষ্টা করি। আমরা গতকাল দেখিয়েছিলাম শতাব্দী প্রাচীন হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ। সেই হাসপাতালের রাত্রি নিবাসের কি বেহাল দশা, কি অপরিচ্ছন্ন পরিস্থিতি সেখানে, সে ছবিটা, গতকালের ছবিটা দেখছেন আপনারা। গতকাল আমরা এই খবর আপনাদের দেখিয়েছি, গতকালের ছবিটা একবার দেখুন। এদিকে সেদিকে নোংরা পড়ে রয়েছে, একেবারে অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন। এই ছবিটা কলকাতা মেডিকেল কলেজের রাত্রি নিবাসের। আর নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর হাসপাতালের রাত্রি নিবাস সাফাই, অর্থাৎ গতকালের পর আজ দেখুন ছবিটা কিন্তু ধীরে ধীরে বদলে যাচ্ছে। সকাল থেকেই কিন্তু এই সাফাইয়ের কাজ শুরু হয়েছে। যে রাত্রি নিবাসে অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর ছিল সেই রাত্রি নিবাস সাফাই করা হচ্ছে। নাইট শেল্টারে 4 তলা থেকে সাফ করা হলো মদের বোতল। গতকাল যে ছবি দেখেছিলেন আজ কিন্তু সেই ছবিটা ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। দুটি ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সামনে, গতকাল এবং আজ। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী সুদীপ্ত। সব থেকে বড় প্রশ্ন, নিউজ 18 বাংলা খবরের জেরে আজ সাফাই কাজ শুরু হলো, কিন্তু এই প্রশ্ন তো উঠবেই, রোগীর আত্মীয়দের যেখানে রাত্রিনিবাস করা সেখানে এইরকম পরিস্থিতি, অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন, দায়টা কার? কেন এতদিন ধরে এই পরিস্থিতি হয়েছিল? একদমই তাই প্রিয়াঙ্কা, এই প্রশ্ন তো উঠবেই যে এই দায়টা কার। কারণ নিউজ 18 বাংলা যখন গতকাল এই খবর করে তারপরে কিন্তু নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ এবং কলকাতা মেডিকেল কলেজের এই রাত্রি নিবাসের যে অপরিচ্ছন্ন অবস্থা ছিল সেই অপরিচ্ছন্ন অবস্থা ধীরে ধীরে কিন্তু পরিচ্ছন্ন হতে শুরু করেছে। এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন দেখাতে বলবো যে গোপাল দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন যে এই যে ছবিটা দেখুন, এই যে ছবিটা যেখানে ঘরগুলোকে পরিষ্কার করা হচ্ছে এই মুহূর্তে, এবং এতদিন পর্যন্ত এই ঘর কিন্তু পরিষ্কার করা হয়নি। বাইরেটা একেবারে অপরিচ্ছন্ন ছিল, বাথরুমের অবস্থা একেবারে অপরিচ্ছন্ন ছিল, ধীরে ধীরে তা কিন্তু পরিষ্কার হচ্ছে। যেটা একেবারেই তুমি বললে যে এই দায় কে নেবে। যখন কেয়ারটেকারকে আমরা বলেছিলাম, কেয়ারটেকার বলেছিলেন যে আমার একার পক্ষে এই 4 তলা বিল্ডিং পরিষ্কারের দায় পক্ষে সম্ভব নয়। যখন এই রাত্রি নিবাসের দায়িত্বে যে এনজিও রয়েছে সেই এনজিও কর্তৃপক্ষকে বলা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে সাফাই কর্মী 1 সপ্তাহ আসেননি বলে এই এতটা অপরিষ্কার অবস্থায় ছিল। কিন্তু রোগীর পরিবারেরা, তারা যারা এখানে 1 সপ্তাহ ধরে ছিলেন, তাদের মধ্যে থেকে অনেকেই বলেছেন যে এই অবস্থা কিন্তু তারা দেখছেন এবং কোনোভাবেই এই পরিষ্কার কিন্তু করা হচ্ছে না। এবং গতকাল যখন আমরা এই খবর করি
তারপরেই দেখা গিয়েছে এই আস্তে আস্তে করে কিন্তু আজ পরিষ্কারের কাজ চলছে। এবং অন্যদিকে যেটা উল্লেখযোগ্য, একেবারে টপ ফ্লোরে যেখানে মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে ছিল সেই মদের বোতলগুলোও কিন্তু কুড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই জায়গাটা কিন্তু পরিষ্কার করে রাখা হয়েছে। অর্থাৎ আরো একবার প্রশ্নের মুখে পড়েছে কলকাতা মেডিকেল কলেজ, এবং যেখানে উল্লেখযোগ্য যে রাত্রিনিবাসের এই গত এক অপরিচ্ছন্ন সপ্তাহ অবস্থা, ধরে সাফাই কর্মীরা আসেননি, সেই কারণে এই পরিস্থিতি। আমাদের অর্থাৎ নিউজ 18 বাংলায় খবর সম্প্রচার করার পর সেখানে সাফাই কর্মীরা আজ সকাল থেকে কাজ শুরু করেছে। সাফাই কাজ শুরু হয়েছে, যথেষ্ট খুশি রোগীর পরিবার পরিজন। হ্যাঁ, পরিষ্কার করে দিয়েছে। আমাদের যে অভিযোগগুলো ছিল মোটামুটি সেগুলো এখন সমাধান হয়েছে। রুগী নিয়ে যে খুব মানে সুষ্ঠুভাবে থাকতে পেরেছে আপনাদের জন্য, এজন্য আপনাদেরকে খুবই ধন্যবাদ। বাথরুম টাথরুম পরিষ্কার হয়েছে, বেড টেড মোটামুটি এখন পরিষ্কার হয়েছে, আরো পরিষ্কারের কাজ চলছে। ধন্যবাদ আপনাদেরকে, নিউজ 18 বাংলাকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্ঘটনার খবর আমরা তুলে ধরি আপনাদের সামনে। এবার এই দুর্ঘটনা রুখতে রাজ্যের পদক্ষেপ, পথ নিরাপত্তা, এবার আইআইটির প্রশিক্ষণ। কি কি কারণে পথ দুর্ঘটনা, কিভাবে রাস্তা তৈরিতে দুর্ঘটনা কমবে, পিডব্লিউডি ইঞ্জিনিয়ারদের হাতে কলমে প্রশিক্ষণ। খড়গপুর আইআইটির প্রশিক্ষণে সচেতনতার পাঠ। পথ নিরাপত্তা তো আমাদের রাজ্যের একটা বড় সমস্যা, এবং এত ভাস্ট রোড নেটওয়ার্ক থাকবার জন্য জনপ্রতিনিধিদের সচেতনতা সব জিনিসটাই অতীব জরুরি। এটা আমরা 8টা রাউন্ডে করব পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলোকে নিয়ে। সবকটা রাউন্ডই আইআইটি খড়গপুর ক্যাম্পাসে হবে। আজকে প্রথম রাউন্ডে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই 3 জেলার জনপ্রতিনিধি এবং ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়াররা এই ওরিয়েন্টেশনে পার্টিসিপেট করছে। আমরা দেখলাম রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছেন, সাধুবাদ জানাচ্ছি। আইআইটি খড়গপুরকে সাধুবাদ জানাচ্ছি, প্রফেসরদেরকে সাধুবাদ জানাচ্ছি। কারণ আজকে গ্রাম বাংলায় আমরা অনেক পিছিয়ে আছি সেফটি সিকিউরিটি দিক দিয়ে। যেভাবে ওনারা আজকে আমাদের প্রশিক্ষণ দিচ্ছে, এই প্রশিক্ষণ নিয়ে আমরা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় আমরা সেগুলো প্রচার করব, সচেতনতা বৃদ্ধি করব, যাতে মৃত্যুর হার 0% করা যায়, তার জন্য আমরা চেষ্টা করব। এটাই আজকে এই প্রশিক্ষণ থেকে শিখতে পারলাম। আমার এখানে এসে খুবই ভালো লাগছে, অনেক শিখতে পারলাম। মানে এই যে সেফ লাইফ সেফ ড্রাইভ করতে হবে, দিয়ে এই যে জোনগুলো সাইনবোর্ড টাঙাতে হবে, প্লাস দিতে হবে, বোর্ড দিতে হবে। ছবি দেখাই আপনাদের। হাসনাবাদে দেখুন কি অবস্থা, বেহাল রাস্তা, প্রায় 4 কিলোমিটার রাস্তা বেহাল। রক্ষণাবেক্ষণের বরাত পেয়েও উদাসীন ঠিকাদার, অর্থাৎ ঠিকাদারের গাফিলতিতে বেহাল রাস্তা। যে অভিযোগ সামনে আসছে, অর্থাৎ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন গত 2 বছর ধরে কাজ করেনি ঠিকাদার। বেহাল বরুণহাট থেকে মহিষপুকুরের রাস্তা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যে রাস্তা হয়েছিল, 5 বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল রাস্তা হওয়ার পরে। 2021 থেকে 2026 পর্যন্ত তারা 6 মাসের মধ্যে এই রাস্তা খারাপ হয়ে যায়। তারপরে দেখা যাচ্ছে 22 সালের থেকে এই রাস্তা সংস্কার করার কথা, কিন্তু কোনোদিন তারা আসেনি। রাস্তার গাড়ি ঘোড়া চলাচলের খুব অসুবিধা, রুগীপত্র নিয়ে যাওয়া খুব অসুবিধা। এই আমাদের সাধারণ মানুষ চলাচলের খুব বিঘ্ন ঘটে যাচ্ছে। মানে রাস্তা যে এত পরিমাণে খারাপ, এইভাবে পড়ে আছে। বছর একবার কাজ করেছে, রিপেয়ারিং এর কাজ করেছে, অর্ধেক করে মাল গোটাই নিয়ে চলে গেছে। অনুপম রয়েছে সহকর্মী। অনুপম, গত 2 বছর ধরে এরকম বেহাল রাস্তা, প্রশাসন কি বলছে, এবং একই সঙ্গে যে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা, তার কি বক্তব্য? দেখো প্রিয়াঙ্কা, এই যে হাসনাবাদের বরুণহাট থেকে মহিষপুকুর প্রায় 4.5 কিলোমিটার যে রাস্তা, এই রাস্তাটা 2021 সালে তৈরি হয় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা, এবং 2022 সাল থেকে একটা ঠিকাদার সংস্থাকে 5 বছরের জন্য তাকে বরাদ দেওয়া হয় এই রাস্তা রক্ষণাবেক্ষণ করা।
এইটাকে কিন্তু প্রতি বছরই ঠিক করতে হবে এমন ভাবে, কিন্তু 8 দফা যে সংস্কারের কাজ, সে 8 দফা সংস্কার দফা নিয়েই কিন্তু তাকে বরাদ দেওয়া হয় এবং সেই যে সাইনবোর্ডও কিন্তু এই রাস্তার ধারে লাগানো হয়। কিন্তু এলাকার মানুষের যেটা অভিযোগ যে 2022 সালে এই বরাদ পাওয়ার পরে 2 বছর কেটে গেলেও এখনো একবারের জন্য সেই রাস্তার ঠিকাদার সংস্থা রাস্তার কাজ করেনি। রাস্তার বেহাল অবস্থা, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাফেরা করা যায় না, প্রায় দিনই দুর্ঘটনা ঘটে। যদিও এলাকার মানুষের যাতে আরো একটা বক্তব্য হচ্ছে স্থানীয় যে বৌনাট পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে তারা জানিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। যদিও আমরা এরপরে আমরা বৌনাট পঞ্চায়েতের যে প্রধান তার সঙ্গে আমরা যোগাযোগ করি, তিনি যেটা বলেছেন যে ওই রাস্তার কিছু কিছু জায়গায় খারাপ আছে, তিনি যেটা জানেন, কিন্তু এলাকার মানুষ কোনোদিন তার কাছে কোনো অভিযোগ করেননি। তবে তিনি যেটা শুনলেন এরপরে এখন দেখার কত দিনে এই বেহাল রাস্তা ঠিক হচ্ছে, এবং প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে দ্রুত পদক্ষেপ নেবেন তারা, এই আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। ওই রাস্তার ব্যাপারে আমার সাথে তো প্রায় কেউ কোনোদিন কথা বলেনি। রাস্তাটা কিছু কিছু জায়গায় খারাপ আছে, কিছু কিছু জায়গায় ভালো আছে, এবং আগে যে ঠিকাদারি সংস্থা কাজ করছিল তাদের কি শর্ত ছিল না ছিল সেটাও আমি জানি না, কিন্তু সেই সময় প্রধান ছিলাম না। তাহলে কারা করেছিল আমি সেটা আমি দেখতে পারি, এবং এই যে পরিস্থিতি বর্তমান যে সমস্যাটা আছে সেটা তার সঙ্গে আমি আলোচনা করতে পারি। বালি চুরি রুখতে তৎপর হয়েছে প্রশাসন। চোপড়ার ডোক নদীতে সেখানে পুলিশ অভিযান চালায়। বালি মাফিয়াদের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যে বেআইনি কারবার, আর সেই অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে বালি তোলার মেশিন। বালি চুরি রুখতেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পর্যন্ত নেওয়া হয়েছে। সরাসরি রয়েছে সহকর্মী চঞ্চল। চঞ্চল, কখন পুলিশের তরফ থেকে এই অভিযান এবং কি ব্যবস্থা বালি চুরি রুখতে প্রশাসনের তরফ থেকে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে চোপড়া ডোক নদী সহ বেশ কয়েকটি নদীর থেকে অবৈধভাবে বালি মাফিয়াদের দৌরাত্ম্যে কিন্তু বালির দিনের পর দিন কিন্তু চুরি হয়ে যাচ্ছে, এবং সেই চুরি কিন্তু ঘটনায় কিন্তু নতুনত নয়, এর দীর্ঘদিন ধরেই কিন্তু এইসব এলাকায় কিন্তু বালি মাফিয়াদের দৌরাত্ম্য ছিলই। এরপরে কিন্তু পুলিশ প্রশাসনের কাছে সেই খবর আসে, পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসন এমনকি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আজকে যত অভিযান চালায় চোপড়ার যে নারায়ণপুর ডোক নদী রয়েছে সেই নারায়ণপুর ডোক নদী ঘাটে, এবং সেখান থেকে কিন্তু যে বালি মাফিয়াদের যে নদীতে যে সরঞ্জামগুলি ছিল বালি তোলার এবং বালির যে সরঞ্জাম, নৌকা সবকিছু বাজেয়াপ্ত করেছে। তবে পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিন্তু বালি চুরি হতো এবং রমরমিয়ে কিন্তু বালি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েই চলেছিল। এই যে অভিযোগ পেয়ে কিন্তু আজ যে কড়াভাবে পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসন যে ব্যবস্থা নিচ্ছে তাতে কিন্তু সাধুবাদও জানিয়েছেন এলাকার বাসিন্দারা। পাশাপাশি এই অভিযান কিন্তু লাগাতার চলবে বলে এমনটা কিন্তু প্রশাসন সূত্রে জানা গেছে। বেশ, ইলিগাল যে মাইনিং হচ্ছে স্যান্ড মাইনিং, ওখানে একটা আমরা জয়েন্ট রেড করেছি। থানা, বিএলআরও অফিস আর বিডিও মিলে যেগুলো ইলিগাল মেশিনসগুলো আছে ওইটাকে আমরা তুলে থানাতে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। ধর্মের উপর অত্যাচারের নিন্দা করি বাংলাদেশ প্রসঙ্গে বিধানসভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ রয়েছে সহকর্মী। সোমরাজ, এ বিষয়ে মুখ্যমন্ত্রী কি বললেন আজ বিধানসভায়? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় স্পষ্ট করেন যে প্রথমত বাংলাদেশ কোনো দেশের নাম নিয়েই যে পার্শ্ববর্তী বা প্রতিবেশী কোনো দেশে যদি কোনো ধর্মের নামে আঘাতের ঘটনা ঘটে সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, সেটা নিন্দনীয়। তবে গোটাটাই কেন্দ্রীয় সরকারের বিষয়, কেন্দ্রকেই গোটা বিষয়টি দেখতে হবে। কিন্তু কোনো ধর্মের ওপর যদি অত্যাচার হয় অবশ্যই আমরা তার প্রতিবাদ করব, এবং অন্য দেশেও যদি ধর্ম নিয়ে কোনো কিছু হয় তা সমর্থনযোগ্য নয়, সেটা আমরা নিন্দা করি। কিন্তু গোটাটাই কেন্দ্রীয় সরকারের ব্যাপার, কেন্দ্রকে গোটা বিষয়টি বুঝতে হবে। কিন্তু এইটা সমর্থনযোগ্য নয় নাম না করে বাংলাদেশের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান স্পষ্ট করে জানালেন যে এই ধরনের ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য হয় না, যে কোনো ধর্মের ওপরই অত্যাচারই সমর্থনযোগ্য নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় তেমনটাই বলেন। বেশ, ইসকন নিষেধাজ্ঞার আর্জি খারিজ করে দিল বাংলাদেশ হাইকোর্ট। হস্তক্ষেপের প্রয়োজন নেই জানিয়ে দিল বাংলাদেশ হাইকোর্ট। আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি কৃষাণু রয়েছে আমার সঙ্গে। কৃষাণু, বাংলাদেশ হাইকোর্টের কি নির্দেশ, কি অবজারভেশন এই মামলার পরিপ্রেক্ষিতে? প্রিয়াঙ্কা, সব থেকে বড় খবর এখানে এই মুহূর্তে
এক স্থানীয় আইনজীবী ইসকনকে নিষিদ্ধ করার দাবি আর্জি জানিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনস্থ হাইকোর্টে আবেদন করেছিলেন। সেই আবেদন আজকে সরাসরি ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট এবং তারা জানিয়েছে যেহেতু এই সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সব রকম প্রয়াস তারা চালাচ্ছে, সেহেতু চাইলে এই ইসকনকে নিষিদ্ধ করার আর্জি, এই আর্জিতে আদালতের হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই, সরকার যেহেতু আগেই ব্যবস্থা নিয়েছে। প্রিয়াঙ্কা। বেশ, ইসকন নিষেধাজ্ঞার আর্জি খারিজ করে দিল বাংলাদেশ হাইকোর্ট। হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই জানিয়ে দিল বাংলাদেশ হাইকোর্টের সম্প্রীতি রক্ষায় সরকার পদক্ষেপ নিয়েছে। মন্তব্য বাংলাদেশ হাইকোর্টের, হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই এমনটাও জানালো বাংলাদেশ হাইকোর্ট।